একদিকে নতুন বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের সমীকরণ, অন্যদিকে দিল্লির মাটিতে বসে শেখ হাসিনার একের পর এক রাজনৈতিক বার্তা, আর মাঝখানে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সেই পুরনো কূটনৈতিক হিসাব, যেখানে এক একটি বক্তব্য কখনো দরজা খুলে দেয়, আবার কখনো বন্ধ করে দেয় সম্ভাবনার জানালা। যে সময়ে ঢাকা দিল্লি নতুন সম্পর্কের পথ খুঁজছিল, ঠিক সেই সময় দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন যেন পুরো কূটনৈতিক সমীকরণটাকেই নতুন করে লিখে দিল। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার সাম্প্রতিক প্রতিবেদনে এমনই একাধিক প্রশ্ন সামনে এসেছে। তাদের প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের প্রস্তুতি আগেই চলছিল। প্রাথমিকভাবে ২১ আগস্টকে সম্ভাব্য সফরের দিন ধরে এগোচ্ছিল ভারতীয় পক্ষ, কিন্তু হাসিনার সাংবাদিক সম্মেলনের পর সেই হিসাব জটিল হয়ে পড়ে। অর্থাৎ দিল্লির ক্যালেন্ডারে তারেকের সফর ছিল একটি কূটনৈতিক অধ্যায়, কিন্তু হাসিনার সাংবাদিক সম্মেলন এসে যেন সেই অধ্যায়ের মাঝখানে বসিয়ে দিল এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। গত ২ বছর ধরে ভারতে হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি। এর মধ্যে বাংলাদেশে ক্ষমতায় এসেছে নির্বাচিত বিএনপি সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। ঢাকার বার্তা, ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সম্পর্কের ভিত্তি হতে হবে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি। হাসিনার ৫ অগস্টের সাংবাদিক সম্মেলনের পরও ঢাকা একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দিল্লিও বলেছে, হাসিনার সাংবাদিক সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, অনুষ্ঠানটি একটি বেসরকারি সংগঠন আয়োজন করেছে। সেখানে যা বলা হয়েছে সরকার তা সমর্থন করে না, কিন্তু কূটনীতিতে শুধু বক্তব্যই কি যথেষ্ট? প্রশ্নটা এখানেই। আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ভারতীয় দূতাবাস তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনও ধারণা ছিল না যে দিল্লিতে হাসিনার কর্মসূচি পূর্ণাঙ্গ সাংবাদিক সম্মেলনের রূপ নেবে। হাসিনার সাংবাদিক সম্মেলনের পর পরিস্থিতি বদলে যায়। একদিকে বিএনপি সরকারের জন্য ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়, অন্যদিকে হাসিনাকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির তীব্র আবেগ। তার ওপর আওয়ামী লীগের ভবিষ্যৎ, হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের অবস্থান, সবগুলো প্রশ্ন একই সঙ্গে এসে দাঁড়িয়েছে দিল্লির দরজায়। ফলে তারেক রহমান যদি এখন দিল্লি যান, তাকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি প্রতিক্রিয়া তৈরি হবে, সেই হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আনন্দবাজার তাদের ওই প্রতিবেদনে আরও একটি কঠিন প্রশ্ন সামনে এনেছে। ভারতের বাংলাদেশ নীতি আসলে ঠিক করে কে? প্রধানমন্ত্রীর দপ্তর নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তর নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মধ্যে বাংলাদেশ নীতি নিয়ে বারবার সমন্বয়ের অভাব বা মতের অমিল হচ্ছে কি? কারণ ২ বছর আগে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বিষয়ে দিল্লির প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল, আর এখন যখন বিএনপি সরকারের সঙ্গে আগামী কয়েক বছর কাজ করায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হওয়া উচিত, তখন এমন কোনো পদক্ষেপ কেন নেওয়া হলো যার তাৎক্ষণিক কূটনৈতিক লাভ স্পষ্ট নয়? প্রশ্ন তুলেছে খোদ ভারতীয় ওই গণমাধ্যমটি। গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে, শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নীতি আসলে কি? তাকে কি শুধু মানবিক আশ্রয় দেওয়া হয়েছে, নাকি তাকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার একটি পরিসরও দেওয়া হচ্ছে? ভারত বলছে, হাসিনা রাজনৈতিক বন্দী নন, তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। একই সঙ্গে দিল্লির বক্তব্য, ভারতের বেসরকারি সংবাদ মাধ্যম কি করবে সেটি সরকারের নিয়ন্ত্রণের বিষয় নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বলছে অন্য কথা। ঢাকার কাছে হাসিনা এখন শুধুই একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ২০২৪ সালের ক্ষমতার পালাবদলের কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত, তাই দিল্লির মাটিতে তার প্রতিটি বক্তব্যের রাজনৈতিক অভিঘাত তৈরি হচ্ছে বাংলাদেশের ভেতরে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী এ কারণেই হাসিনার সাংবাদিক সম্মেলনের পর ঢাকা আবার তার প্রত্যর্পণের দাবি তুলেছে। আর এখানেই ভারত পড়েছে এক কঠিন কূটনৈতিক দ্বিধায়। হাসিনাকে ফেরত পাঠানো সহজ নয়, আবার তাকে নিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দূরত্বও ভারতের সাধ্যে নয়।